বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের দশম অধ্যায়ের আর্থিক অবস্থা বিবরণী। এই আর্থিক অবস্থা বিবরণীর একটি ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে যে আমাদের যে বিনিয়োগ এবং এই যে ঋণ, এই যে এখানে দেওয়া মিলে 10% ঋণ, 5% ঋণ এবং 5% ঋণ বা 20% ঋণ দেওয়া থাকে। এই ঋণে আমরা যখন এই পার্সেন্টের কাজটা করতে যাই, যে বিনিয়োগের সুদ এবং এই যে পার্সেন্ট ঋণের সুদ, এগুলো আমাদের বের করতে গেলে আমাদের অসুবিধা হয়। আর্থিক অবস্থা বিবরণীতে কোনটা কোন জায়গায় যাবে, তারপরে সুদ কোথায় যাবে। কারণ আমরা জানি আর্থিক অবস্থা বিবরণী করতে গেলে আমাদের IAS 01 এর মধ্যে আর্থিক অবস্থা বিবরণীকে 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর হচ্ছে প্রয়োজনীয় টিকা ও নীতিমালা সমূহ। এর মধ্যে তোমরা জানো যে তোমাদের এই লাস্ট যে দুইটা ধাপ আছে, এই দুইটা ধাপ আমাদের এখন এই দশম শ্রেণীতে করতে হবে না, আমাদের করতে হবে 3টা ধাপ সম্পন্ন করতে হবে। সেই 3টা ধাপ হচ্ছে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী। এই 3টা পাঠ করলে আমাদের এই অধ্যায় থেকে 20 নাম্বার হয়। কিন্তু দেখা যাচ্ছে এই যে ঋণ এবং এই যে তোমার বিনিয়োগ, এই সুদগুলো কোথায় যাবে। কারণ আমরা জানি পরিচালনা মুনাফা অর্থাৎ বিশদ আয় বিবরণী যদি আমরা তৈরি করতে যাই, বিশদ আয় বিবরণীর পার্ট হচ্ছে আমাদের 3টা, হচ্ছে মোট মুনাফা, পরিচালনা মুনাফা, আর একটা হচ্ছে নিট মুনাফা। তোমরা জানো, তোমরা এগুলো করেছ। কারণ পরিচালনা মুনাফার মধ্যে বের করতে গেলে আমরা জানি মোট মুনাফা থেকে পরিচালনা ব্যয় বাদ দেওয়া লাগে। মোট মুনাফা থেকে কি বাদ দিতে হয়? পরিচালনা ব্যয় বাদ দিলে কি বাড়ায়? পরিচালনা মুনাফা বের হয়, তাই না? এখন ওই যে পরিচালনা ব্যয়ের মধ্যে আমাদের ওই যে ব্যয়ের মধ্যে অর্থাৎ পরিচালনা ব্যয় বের করার পরে বাদ দেওয়ার পরে যেটা বাড়ায় পরিচালনা মুনাফা বের হয়। আর পরিচালনা মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করতে হয় এবং অন্যান্য ব্যয় বিয়োগ করলে কি মুনাফা বাড়ায়? নিট মুনাফা বাড়ায়। ভেরি গুড। তাহলে পরিচালনা মুনাফার সাথে অন্যান্য আয় এবং অন্যান্য আয় যোগ এবং অন্যান্য ব্যয় বিয়োগ করলে আমাদের কি বের হয়? নিট মুনাফা বের হয়। এখন এই যে বিনিয়োগের মধ্যে এবং এই যে ঋণ, এই দুটা কিন্তু অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়ের মধ্যে যায়। এবং যেহেতু ঋণ এটা হচ্ছে দায়, তাহলে আর্থিক অবস্থা বিবরণীতে যাবে, কিন্তু ঋণের সুদ এটা কিন্তু অন্যান্য ব্যয়ের মধ্যে যায়। কারণ আমরা জানি অন্যান্য ব্যয় হচ্ছে ঋণের সুদ, তারপরে ব্যাংক জমা অতিরিক্ত সুদ, মূলধনের সুদ, তারপরে হচ্ছে কি বিবিধ ক্ষতি। হ্যাঁ, এই সমস্ত কোথায় যায়? অন্যান্য ব্যয়ে যায়। আবার অন্যান্য আয় কি যায়? বিনিয়োগের সুদ, তারপরে হচ্ছে লভ্যাংশ প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, এগুলো উপহার। আমরা ইতিমধ্যে আমরা একটা বিষয় জানি, যে জিনিসগুলো জানি, যে আমরা জানি প্রদত্ত মানে দিছি। প্রদত্ত মানে কি? দিছি মানে কি? আমার ব্যয়। আবার প্রদেয় মানে কি? প্রদেয় মানে আমি দিব মানে আমার জন্য কি হয়? দায়। আবার আরেকটা কি? প্রদত্ত তো লিখছি। আর একটা হচ্ছে প্রাপ্তি। কি প্রাপ্তি মানে কি? পাইছি মানে আমার জন্য কি? আয়। আর একটা হচ্ছে প্রাপ্য। তাহলে প্রাপ্য মানে কি? পাবো। আর পাবো মানে আমার জন্য কি? সম্পদ। আমরা এই জিনিসগুলো আমি যখন করেছি তখন এইগুলো আমরা করেছি। তারপর আবার তোমাদের মনে করার জন্য এই জিনিসগুলো দিলাম, যে প্রদত্ত মানে দিছি মানে হলো ব্যয়। আবার প্রদয় মানে দিব মানে হচ্ছে আমার দায়। আবার প্রাপ্তি মানে পাইছি যেটা পাইছি সেটা আমার জন্য আয়। আর একটা হচ্ছে প্রাপ্য মানে কি? পাবো মানে যেটা সেটা আমার জন্য সম্পদ। এখন আসো, যে আলোচনাটা আমরা করেছিলাম যে পরিচালনা মুনাফা বের করার পরে অন্যান্য আয় প্লাস এবং অন্যান্য ব্যয় মাইনাস করতে হয়। এখন আসো, এই যে 10% বিনিয়োগটা এটা কিভাবে থাকবে? ধরো 10% বিনিয়োগ কয় হাজার টাকা আছে? 20,000 টাকা। এই 20,000 10% যাইবো, এটা কিন্তু আমার জন্য আয়। আর একটা জিনিস খেয়াল করে বলে দেই, যে সম্পদ থেকে আমরা যা পাবো, সম্পদের উপরে যা পাওয়া যাবে, যা ইন্টারেস্ট পাবো, তা আমার জন্য হবে আয়। কি বলছি? সম্পদের উপরে যেমন ব্যাংক জমার সুদ, কি? তাহলে ব্যাংক জমা আমাদের জন্য সম্পদ মানে সম্পদ। এই ব্যাংক জমার উপরে যেটা আমরা সুদ পাবো সেটা কিন্তু আমার জন্য আয়, ওটা আয়। কিন্তু তাহলে সম্পদ থেকে যেটা পাওয়া যাবে, সম্পদ থেকে যেটা ইন্টারেস্টে পাবো, সেটা আমার জন্য আয়। আর দায়ের উপর থেকে যা আমাদের দেওয়া হবে, যেমন ঋণ কিন্তু আমি গ্রহণ করি, ঋণ আমি গ্রহণ করব, আমার প্রতিষ্ঠান গ্রহণ করবে,
তাহলে প্রতিষ্ঠান যদি ঋণ গ্রহণ করে তাহলে এই ঋণের উপর কি সুদ দিতে হবে না? না তোমার প্রতিষ্ঠানে এমনি লোন দিবে কেউ তোমাকে না, তো একটা এর উপর ইন্টারেস্ট দিতে হবে তোমাকে। তাহলে যেটা তুমি ইন্টারেস্ট তুমি দিবা সেটা তোমার জন্য ব্যয় কিনা? ব্যয়। আবার পুরো ঋণটাই তোমার জন্য কিন্তু আবার দায়, তুমি তাই না? কিন্তু যেটা তুমি প্রতি বছরে বছরে একটা ইন্টারেস্ট, প্রতি মাসে একটা ইন্টারেস্ট দিবা সেটা তোমার জন্য ব্যয় না। তাহলে এখন তুমি ঋণটা নিছো 30,000 টাকা, তাহলে তুমি আর কত পার্সেন্ট দিবা? 10%। যেটা তুমি 10% দিলা সেটা তোমার জন্য কি? ব্যয়। আবার এই যে বিনিয়োগ করছো, বিনিয়োগ করলে কি টাকাটা থেকে পাওয়া যায় কিনা একটা জিনিস থেকে? এটা সম্পদ। 10% বিনিয়োগ এটা তোমার জন্য কি? আয়। তাহলে এখন এর 10% এর কত টাকা? এর ক্যালকুলেশনটা আমরা করি এখন। তাহলে 10 বিনিয়োগের 10% কত টাকা আসবে? 2000। তাহলে 2000 টাকাটা আমার জন্য কি? বিনিয়োগের অন্যান্য আয়, বিনিয়োগের সুদ। এটা কি তোমার? বিনিয়োগের সুদ। তাহলে বিনিয়োগের সুদ কিন্তু আমার পুরো টাকাটা হচ্ছে কি? কথা বলো। আয়। পুরোটাই আমার কত কি? এটা পুরো টাকাটাই বিনিয়োগের সুদ। কার উপরে ক্যালকুলেশন করছো? যত পার্সেন্ট আছে ওই পার্সেন্টের উপরে যেটা ক্যালকুলেশন করেছো সেটা হচ্ছে তোমার জন্য আয়। কত বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে অন্যান্য আয়ে যাবে। আবার দেখো তো রেয়া মিলে বিনিয়োগের সুদ নামে কোনো সুদ আছে কিনা? জি না। বিনিয়োগের সুদ নামে কোনো সুদ আছে কিনা? নাই। খালি কি দেওয়া আছে? 10% বিনিয়োগ দেওয়া আছে। তাহলে 10% বিনিয়োগ দিলে 10% উপর 20,000 টাকার উপরে তোমার 10% টাকা তোমার লাভ পাবে। তাহলে বিনিয়োগের সুদ হবে তোমার কত? 2,000 টাকা। কিন্তু সেই টাকাটা কি রেয়া মিলে দেখাইছে? জি না। রেয়া মিলে কি আদায় করছে? না। কিন্তু আমার আয় হয়েছে 2000। এই জন্য আমরা এটা অন্যান্য আয়ে আমার কয় হাজার টাকা যাবে? 2000 টাকা যাবে। কিন্তু এই 2000 টাকা রেয়া মিলে এন্ট্রি নাই, আদায় করে নাই। কাজেই এটা কিন্তু চলতি যে সম্পদ আছে, চলতি সম্পদ আছে, অর্থাৎ এই 2000 টাকা এখনো পাই নাই, পাবো। 2000 টাকা পাবো, কিন্তু এটা আমার আয়, কিন্তু এটা আমি পাবো। তাহলে সেটা যেটা আমি পাবো সেটা আমার জন্য কি হবো? সম্পদ। সেই সম্পদটা কোথায় যাবে? চলতি সম্পদে যাবে। তাহলে এই 2000 টাকা অন্যান্য আয়তে যাবো বিনিয়োগের সুদ নামে। আবার আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পদে বিনিয়োগের অনাদায়ী সুদ হিসেবে যাবে, কারণ এটা এখন আদায় করা হয় না। এই জন্য এটা বিনিয়োগের অনাদায়ী সুদ হিসেবে 2000 টাকা দেখাতে হবে। এখন প্রশ্ন আর একটা, এখন মনে করো রেয়া মিলে বিনিয়োগের সুদ নামে একটা সুদ দেওয়া আছে। এই তাহলে বুঝতেছো তুমি? হ্যাঁ, বিনিয়োগের সুদ নামে তোমার একটা সুদ দেওয়া আছে যেটা আয়। ধরো আমি এখানে দিলাম 1000 টাকা বিনিয়োগের সুদ দিছি। কয় হাজার টাকা দিছি? 1000 টাকা রেয়া মিলে দেখানো হয়েছে। কিন্তু বিনিয়োগের সুদ আমার কয় হাজার টাকা আইছে? 2000 টাকা। আমার আয় কিন্তু 2000 টাকায় দেখাইতে হবে। আয় কয় হাজার টাকা দেওয়া হবে? 2000 টাকা। কিন্তু এখন বিনিয়োগের সুদ রেয়া মিলে কত দেওয়া আছে? 1000 টাকা। তাহলে 1000 টাকা তুমি পাইছো, আদায় করা হয়েছে, আর আর সুদ হয়েছে কয় হাজার? তাহলে পাও নাই কয় হাজার টাকা? 1000। তাহলে অন্যান্য যে আয় আছে এই অন্যান্য আয়ের মধ্যে কি প্রথমে লিখবা? বিনিয়োগে সুদ কয় হাজার টাকা? রেয়া মিলেটা এর আগে লিখবা। রেয়া মিলেটা কত? 1000 লিখলাম। কিন্তু আমার আয় হয়েছে কয় হাজার? 2000। আমার আয় 2000 হয়েছে না? কিন্তু বিনিয়োগের সুদ আমার রেয়া মিলে দিচ্ছে কত? 1000। তাহলে আমি পাইনি কত? আরো 1000 পাইনি। এটা কি পাবো না? এই জন্য এটার সাথে যোগ করে দিব প্রাপ্য সুদ। কয় হাজার টাকা প্রাপ্য সুদ দিব? এই 1000 টাকা। এই 1000 টাকা আর 1000 টাকা যোগ করলে কয় হাজার টাকা এলো? ঘুরে ফিরে তুমি যা যাও এটার উপর যে পার্সেন্ট আছে এই পার্সেন্টের পুরো টাকাটাই কোথায় দেখাইতে হবে? চলতি সম্পদে দেখাইতে হবে নাকি আয়তে দেখাইতে হবে? আয়। আর চলতি সম্পদে এখানে কি তুমি এই 2000 টাকা পাবা না এখানে 1000 টাকা দেখাবা? 2000। বল করলাম না? কারণ কি আমি বিনিয়োগের সুদ আদায় কয় হাজার টাকা হয়েছে? 1000 টাকা। আর 1000 টাকা আমি তো পাই নাই। যেটা পাই নাই সেটা প্রাপ্য। প্রাপ্য মানে কি? সম্পদ। তাহলে সম্পদ কি এখানে 2000 না 1000? এখানে সম্পদ হচ্ছে 1000। যদি বিনিয়োগের সুদ এখানে আদায় করা দেওয়া থাকে তাহলে সেটা বাদে যে টাকাটা থাকবে সেই টাকাটা হবে সম্পদের পাশে যাবে, আর পুরো টাকাটা হবে বিনিয়োগের সুদ আয়ের পাশে যাবে। কি বলছি বলো তো দেখি? খুশি? কি বলছি? এই যে এটার ফিডব্যাকটা দাও যে বিনিয়োগের সুদটা কিভাবে থাকবে। মনে করো বিনিয়োগের সুদ 1000 টাকা দেওয়া আছে, তাহলে আমি পরিচালনা ব্যয়ের মধ্যে কত, পরিচালনা আয়ের মধ্যে কত লিখবো, আর তোমার চলতি সম্পদে কত লিখবো বলো? অন্যান্য আয় স্যার বিনিয়োগের সুদ স্যার স্যার রেয়া মিলে স্যার 1000 টাকা যেটা দেওয়া আছে সেটা 1000 টাকা লিখবা। দেখলা
কিন্তু আমার বিনিয়োগের সুদ আছে 2000 টাকা, তাহলে আমি আদায় করি নাই, 1000 তাহলে সেটা কি হিসেবে লিখি? প্রাপ্য সুদ হিসেবে। প্রাপ্য সুদ হিসেবে লিখলে কত হাজার হলো? 2000 এই 2000 টাকা তুমি কোথায় দেখাইলা? অন্যান্য আয়ের অন্যান্য আয় দেখাইলা। এখন কি এখান থেকে যে কোনো একটা এন্ট্রি তো কোথায় যাবে? চলতি সম্পদ তাহলে চলতি সম্পদে কত টাকা যাবে? 1000 1000, সেটা কি হিসেবে যাবে? প্রাপ্য সুদ। প্রাপ্য সুদ। থ্যাংক ইউ। আর যদি তাহলে এটা বলো তো দেখি, তুমি এখন বিনিয়োগের সুদ এখানে নাই, কথাটা বুঝো, তাহলে এখন অন্যান্য আয় কত যাব আর অন্যান্য ব্যয় কত যাব? অন্যান্য আয়ের বিনিয়োগের সুদ স্যার 2000 টাকা যাবে। 2000 টাকা যাবে। আর চলতি সম্পদে স্যার বিনিয়োগের অনাদায়ী সুদ হিসেবে 2000 টাকা। ভেরি গুড, থ্যাংক ইউ। আশা করি বুঝতে পারছো। এই তোমরা বুঝছো? এখন আসো, তাহলে বিনিয়োগের সুদ ক্লিয়ার তো? জি। হাবিবা বুঝছো তো? হ্যাঁ, এখন আসো তুমি এই যে 10% ঋণ, তাহলে যখন আমরা সম্পদ হবে তখন হবো প্রাপ্য, আর যখন দায় হবো, যে লিখে দিছি দায় মানে কি? প্রদেয়। দ্বীপ দায় হলে দ্বীপ প্রদেয়, আর সম্পদ হলে প্রাপ্য। এখন এই 10% ঋণ আছে কয় হাজার টাকা? 30000 30,000 টাকা। এর 10% ঋণ হলে কত হাজার টাকা হবো? 3,000 টাকা কি ঋণের সুদ। তাহলে ঋণের সুদ হবে কয় হাজার টাকা? 3000 3,000 টাকা। ঋণের সুদ হবে 3,000 টাকা। তাহলে এটা অন্যান্য ব্যয়। আবার এখানে কি ঋণের সুদ নামে কোনো সুদ আছে? জি না। এখানে রেয়ামিল কি দেখাইছে? জি না। তাহলে পুরো টাকাটাই আমার জন্য কি? অন্যান্য অন্যান্য ব্যয় তো 3,000 টাকা ঋণের সুদ হিসেবে দেখাবা, আর এই 3,000 টাকা তুমি তো এই রেয়ামিলে নাই, তাহলে 3,000 টাকা তোমার জন্য কি? অন্যান্য ব্যয় অন্যান্য ব্যয় তো লেখলা, অন্যান্য দায় নেই, চলতি দায়। চলতি কি হিসেবে দেখাইতে হবে? চলতি দায় চলতি দায়। তাহলে ঋণের সুদ, তাহলে 3000 ঋণের সুদ 3,000 10% 3,000 টাকা। এই 3,000 টাকা ঋণের সুদ নামে কোনো সুদ নাই। তার মানে পুরো টাকাটাই তোমার এখনো প্রদেয় আছে, এখনো টাকাটা তুমি দেও নাই, দিবে। তাহলে দিবে, যেহেতু ব্যয় হয়েছে 10% তো আমার জন্য ব্যয়, ঋণের সুদ আমার জন্য কি? ব্যয়। এই জন্য ব্যয় আমি দেখাবো কত টাকা? 3000 টাকা 3,000 টাকা। আবার দায়ে দেখাবো কত? 3,000 টাকা। 3,000 টাকা। 3,000 টাকা দেখাবো। আর দীর্ঘমেয়াদী দায় দেখাবো কত? 30,000 টাকা। দীর্ঘমেয়াদী দায় কত হবে? 30,000 টাকা আর চলতি দায় হিসেবে দেখাবো কত? 3000 3,000 টাকা। কথা বুঝতে পারছো? আবার অন্যান্য ব্যয় কত দেখাবা? 3,000 টাকা। কিন্তু ঋণের সুদ নামে এই জায়গায় ব্যয় তো ডেবিট পাশে থাকলো, ধরো 2,000 টাকা দেওয়া আছে, কিন্তু তোমার ঋণের সুদ হয়েছে কত? 3000 3,000 টাকা। তাহলে যখন তুমি অন্যান্য ব্যয়তে লিখবা 3,000 তো তোমার দেখাইতে হবে, অন্যান্য ব্যয় তোমাকে কি দেখাইতে হবে? 3,000 তাহলে এখন ঋণ মিলে যেটা আছে সেটাই লিখবে না আগে? ঋণের সুদ তাহলে ঋণের সুদ কত দেখাবা বলো? 2000 ঋণের সুদ 2,000 তুমি দেখাই লাগে। এখন তোমার ঋণের সুদ হয়েছে কয় হাজার টাকা? 3000 3,000। তাহলে ঋণ মিলে দেখাইছে কত? তাহলে দিতে হবে আরো কত? তাহলে ওটা যোগ করতে হবে। তাহলে যোগ প্রদেয়, সুদ প্রদেয় মানে দিব, দেওয়ার সুদ কত হাজার টাকা দিব? 1000 এই 1,000, এই 1,000 টাকা। তাহলে এটা এভাবে তুমি অন্যান্য ব্যয় তুমি এভাবে 3,000 টাকা দেখাবা, তাইলে যদি ঋণের সুদটা থাকে। আর যদি ঋণের সুদটা না থাকে তাহলে যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট ঋণের সুদ দেখামো, আবার চলতি দায় দেখামো। কারণ এই ঋণের সুদ আমি এখন আদায় করিনি বা এখন পরিশোধ করি নাই, যার কারণে ব্যয় তোমার ঠিকই হয়েছে, ব্যয় 3,000 দেখামো, আর দায়ও আমার 3,000 টাকাই আছে। কথা ক্লিয়ার? যদি ঋণের সুদ থাকে তাহলে তুমি দেওয়া আছে কত? এত। তাহলে সুদ হয়েছে কত? 3,000। তাহলে দেওয়া নাই কত? 1,000। তাহলে এটা প্রদেয় লিখবো, কারণ চলতি দায় দেবেনি স্যার হ্যাঁ। 1000 চলতি দায় শুধু চলতি 1000 দায় যাবো শুধু 1,000, কারণ আমি যেটা দিব এটাই তো আমার দায়, জোর যেটা দিব এটা তো আমার দায়, যেটা দিছি এটা তো আমার জন্য ব্যয় হয়ে গেছে, জোর তাই না? তাহলে যে 2,000 টাকা ব্যয় তো দেখাইছি, তাহলে এই 1,000 টাকায় প্রদেয় সুদ হিসেবে চলতি দায় দেখাবো। আবার ওদের বিনিয়োগের সুদ হিসেবে যেটা বকেয়া থাকবে সেটা চলতি সম্পদে দেখাবো। ওটা কি ক্লিয়ার তো? তাহলে সম্পদ থেকে যেটা পাওয়া যাবে সেটা আমার জন্য আয়, আর যখন আমি দায় থেকে কোনো কিছু দিব, ইন্টারেস্ট দেবো, সেটা ব্যয়। কথা ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।